কোনো প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায় তাহলে জিনা হারাম করে দেওয়া হবে। তিলাবলী পাহাড় এখানে যেরকম, আরাবলী পাহাড় সেরকম ওখানে। মোদী হোক আর দিদি হোক, তারা এসব লুটের সামগ্রী মনে করছে পরিবেশকে, সেটাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই। দুই সরকার টানাটানি, বিজেপি তৃণমূলের রাজনৈতিক খেলা। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার যেভাবে রাজ্য সরকার প্রশাসন পরিচালনা করছেন, ওই ভিডিও কনফারেন্স করে আর তোমাদের সবাইকে নেমন্তন্ন করে এয়ার কন্ডিশন হচ্ছে তোমার গিয়ে প্যাভিলিয়ন বানিয়ে লাইভ টেলিকাস্ট করে একে চমকে ওকে ধমকে ওকে SMS দিয়ে আর হচ্ছে তোমার গিয়ে প্রশাসনিক বৈঠক হচ্ছে, তাতে প্রশাসন চলে। এই যে শিল্পায়ন হলো না, বেকার ছেলে মেয়েদের কাজ হলো না, বাংলার ভবিষ্যৎটাকে একেবারে কন্যা ভ্রূণ হত্যা করার মতো বিজেপি তৃণমূল মিলে ভ্রূণ হত্যা করেছে আমাদের শিল্প সম্ভাবনা। তারপরে মোদী মমতা সিঙ্গুরে গিয়ে অনেক নাটক করেছে, আমরা সেই নাটকে যাইনি এবং লোকে বিশ্বাস করেনি। বিজেপি তৃণমূল মিলে এটা একসঙ্গে করেছিল। আমরা ঠিক করেছি যেমন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ হচ্ছে, সেরকম আমরা বন্ধুদার নামে একটা কলকাতার বুকে হার্ট অফ দ্য সিটিতে আমরা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলব। যে ট্রমা বেঙ্গলের, ট্রমা যেটা আমাদের সবাইকে ফেস করতে হচ্ছে, দি ট্রমাটিক ফেজ অফ দিস 3 months which Bengal has undergone। একটা ভাষার নামে আন্দোলন হলো, সংগ্রাম হলো এবং পাকিস্তানকে হারিয়ে দিয়ে খান সেনাকে পরাজিত করে এক নদী রক্ত দিয়ে হচ্ছে একটা দেশ জন্মানো। সেই দেশকে যেভাবে ধর্ম পরিচয় আবদ্ধ করে দিয়ে গ্রাস করতে চেয়েছিল দক্ষিণপন্থা এবং উগ্রপন্থা এবং মৌলবাদী শক্তি, দেশি বিদেশি শক্তি এই উপমহাদেশে, আমাদের প্রতিবেশী দেশে। ট্রাম্প, তারিফ, তারপরে তো এফস্টাইন ফাইল থেকে দেখেছেন যেভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে বাজার দখল করার জন্য বিভিন্ন প্রশাসনকে। ইংল্যান্ড হলে তার রাজপুত্র হলেও অ্যারেস্ট হয়, আর আমাদের প্রধানমন্ত্রী হলেও, শাসক দলের লোকজন হলেও এইসব মাফিয়া যারা হচ্ছে অ্যাবিউজার্স, হিউম্যান ভ্যালুজের যা যা খারাপ সেগুলোকে তারা সেলিব্রেট করে। মোদ্দা সার কথা হচ্ছে CPIM-কে মজবুত করা এক, তারপরে CPIM এর নেতৃত্বে বাম ফ্রন্টকে সংহত করা, তার ঐক্যকে দৃঢ় করা। তার উপর দাঁড়িয়ে হচ্ছে বাম ফ্রন্টের বাইরে যে বাম ব্যক্তি দল গোষ্ঠী আছে তাদেরকেও সমবেত করা, কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সম্প্রীতি রক্ষা করতে, এবং যে লেফট ইকোসিস্টেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে গড়ে উঠেছে, যাকে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজন, বাংলাদেশি রোহিঙ্গিয়ার নাম করে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, তারপরে মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে একটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, রিলিজিয়াস প্রোটেকশন করার চেষ্টা হয়েছে গত কয়েকবার। সেই বাইনারিকে আমাদের ভাঙতে হবে। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গত রাজ্য সম্মেলন থেকে আমরা যে ইলেকট্রাল ট্যাকটিক্যাল আইন ঠিক করেছিলাম তাকে আমরা গত 1 বছর ধরে, অলমোস্ট কদিন পরে 1 বছর পূর্ণ হবে, আমরা সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তাতে একদিকে আমাদের যে শ্রেণী সংগঠন, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী, এই সবাইকে আমরা জড়ো করার চেষ্টা করেছি। ব্রিগেডের সমাবেশ হয়েছিল গত বছর, আপনারা জানেন এপ্রিল মাসে, লাখ লাখ মানুষ একটা হয়েছিল শ্রেণীর মানুষ, শ্রেণী ঐক্য গড়ে তোলার জন্য, শ্রেণীর দাবি দাওয়া নিয়ে লড়াই করার জন্য। আর আজকে যখন আমরা মিটিং করছি 12 তারিখে গোটা দেশে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক, শিল্প ধর্মঘট, তার সঙ্গে অনেক জায়গায় ধর্মঘট পালন হয়েছে। আমাদের এখানে গ্রাম বাংলায় অনেক জায়গায় দোকানপাট বন্ধ করা হয়েছে, চাষাবাদ বন্ধ করা হয়েছে, এবং বিশাল সংখ্যক মানুষ বৃহৎ কয়লা শিল্পে, জুট শিল্পে এবং অন্যান্য ক্ষেত্রে, চা বাগানে সাফল্যের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছেন। এগুলো বলতে হয় কারণ এইদিকে ক্যামেরার ফোকাস যায় না, খেটে খাওয়া মানুষের দিকে নজর পড়ে না। তার উপর দাঁড়িয়ে আমরা আজকে যে বৃহত্তর বাম ঐক্য, বাম ফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা সাফল্যের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। কারণ আমরা ঠিক করেছিলাম যে আমাদের বামপন্থী CPIM কোন কোন আসনে লড়বে সেটা ঠিক করে, তার সঙ্গে বামপন্থীদের সঙ্গে সমঝোতা করা, বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যারা, তাদের সঙ্গে সম্পূর্ণ করলে বামফ্রন্টের বাইরে যারা আছে তাদেরকে, যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থানে দৃঢ় থাকবে তাদের সঙ্গে কথা বলবো, সেই কথাবার্তা আমাদের চলছে। আমরা 90%
আসন সমঝোতা পথ পরিষ্কার হয়েছে, রাজ্য কমিটিতে আমরা প্লেস করেছি একদম আসন দিয়ে, তালিকা দিয়ে। আর 10% আমরা বলেছি, কিন্তু কিছু হয় নিটিগ্রিটিস থাকে, এবং সামাজিক বিন্যাস, বিশিষ্ট ব্যক্তি, তারপরে হচ্ছে ক্রীড়া জগৎ থেকে, চিকিৎসা জগৎ থেকে, আইনের জগৎ থেকে, সংবাদ জগৎ থেকে, আরও অন্যান্য সামাজিক ক্ষেত্র থেকে তাদের জন্য, এবং সামাজিক বিন্যাসকে বিশেষত আদিবাসী, তপশিলি, মতুয়া, মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারপর মহিলা, এইগুলোকে দেখে নিয়ে আমরা কিভাবে রাজ্যে একটা বাংলা বাঁচা বললে দুটো হবে না, একটা বিকল্প হচ্ছে তোমাকে দিতে পারি, সেটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। আমরা যেভাবে কাজ করছি অন্য বাম দলগুলো এবং অন্য সহযোগীরা করছে, এবং ক্রমাগত একটা আমাদের কনভার্জেন্স হচ্ছে। আজকে কনভার্জেন্স করলে ভালো হতো বললে, কিন্তু সিপিআইএম এর মিটিং করে তো আমরা কনভার্জেন্স করতে পারি। যে কনভার্জেন্স যদি করতে হয় তাহলে আরও বাকি শক্তিগুলোকেও সহযাত্রী যারা হবে তাদেরকে নিয়ে এটা এই কনভার্জেন্সটা ইমার্জ করছে, এটুকু আমি বললাম। এবং যখনই ইমার্জ করছে তখন আমরা যে একেবারে সিঙ্গল মাইন্ডেডলি সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব, ব্যাটল লাইন ড্র হয়েছে, লক্ষ্য স্থির হয়েছে, এবং আমাদের মোবিলাইজেশনটা যখন আমরা করছি তখন আমরা দেখলাম বাইনারি ভাঙার লক্ষ্যে যতটা আমরা এগিয়েছি, সেখানে যা হয় যারা আমাদের সঙ্গে লড়ার কথা, সহযোগী হওয়ার কথা, তাদেরকে একটু খাবলে খুবলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তাও 294টা আসনে বিকল্প নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি। এটার সঙ্গে সঙ্গে এসআইআর একটা ডিসরাপশন, বিহার ইলেকশনের সময় দেখেছেন, এখনো দেখেছেন। এসআইআর যে এই যে বাইনারি ভাঙার যে চেষ্টা হচ্ছিল, সেই বাইনারিকে রিএনফোর্স করার জন্য ধর্মের নামে, কাস্টের নামে, বিশেষ জেলা, কনস্টিটুয়েন্সি ধরে আরএসএস এর বই থেকে চ্যাপ্টার তুলে ইলেকশন কমিশন এখানে এসআইআর নাম করে বিভাজনের রাজনীতিকে রিএনফোর্স করার চেষ্টা করেছেন। কারণ অন্য সবকিছু ফেল করেছিল। মানুষ, খেটে খাওয়া মানুষ, তার লড়াইয়ের কথা, তার না পাওয়ার যন্ত্রণা বেদনা, কাজ, শ্রম, মজুরি, চাকরি পার্মানেন্ট করা, শূন্য পদে নিয়োগ, নিয়োগ নিয়ে দুর্নীতি, কৃষি, কৃষি সরঞ্জাম, কৃষি সামগ্রী, তার বাজার সহজলভ্য করা এবং তার দাম পাওয়া উপযুক্ত, জমির প্রশ্ন, চা বাগানের হোক, বাঁধের হোক, চরের হোক, জলাশয়, নদী, সেগুলো বাঁচানোর প্রশ্ন হোক, সিভিক অ্যামেনিটিস, জল জমা থেকে আরম্ভ করে পরিবহন ব্যবস্থা যা ভেঙে পড়েছে, স্বাস্থ্য, শিক্ষার যা হাল হয়েছে, সেইগুলো নিয়ে রাজনীতি করতে চায়। এগুলো আপনাদের কেউ কেউ এডিট করে বার করে দিল। আমরা যখন বৈঠক সভা বা বাংলা ভাষা যাত্রা করলাম, গোটা রাজ্য জুড়ে রাজ্য কমিটিতে এটাই এসছে, মানুষ এইগুলো নিয়ে কথা বলছেন। তারা চাইছেন তার ছেলে মেয়ের কাজ হোক। আবার আমরা যে ডেটা পয়েন্ট পাচ্ছি তা নয়, আমরা যা পাচ্ছি তার ভিত্তিতে আমরা আন্দোলন সংগ্রামও স্থানীয়ভাবে গড়ে তুলছি। কোথাও আগে প্রেস কনফারেন্সে, কারণ বেবি বলেছিল খড়ি নদী, কোথাও জলঙ্গি নদী, কোথাও জলাশয়, কোথাও ইস্ট কলকাতার জলভূমি, এসব নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে, পলিউশন হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। একেবারে তিলাবনী পাহাড় এখানে যেরকম, আরাবলী পাহাড় সেরকম ওখানে, মোদি হোক আর দিদি হোক, তারা এসব লুটের সামগ্রী মনে করছে পরিবেশকে, সেটাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই হচ্ছে। মানুষ এটা নিয়ে চিন্তিত। যদিও মন্দির, মসজিদ, তাদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে বাইনারি তৈরি করার জন্য। লোকে এসব নিয়ে পরিশ্রান্ত হয়েছে, আগে বিভ্রান্ত হতো, এখন ক্লান্ত হয়েছে। সেই জন্য এই খেটে খাওয়া মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা এই লড়াইটাকে সংযোগ করতে যাচ্ছি। তখন এসআইআর নিয়ে 3 মাস একটা ট্রমা। ওয়েস্ট বেঙ্গল ইজ আন্ডারগোয়িং আ ট্রমাটিক ফেজ। যেন ওয়েস্ট বেঙ্গল বলছি অ্যাজ আ হোল, সেখানে রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকার বলো, ইলেকশন কমিশন বলো, সিইও বলো, কোর্ট বলো, যে রিলিফ দেওয়ার কথা মানুষকে, অলরেডি আমাদের একটা স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাজ্য সরকার, ব্লক অফিস, কোথাও কোনো কাজকর্ম হচ্ছে না, মানুষ কাজ করছে না, ম্যান্ডেট লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে। ব্লক অফিসগুলোতে গিয়ে প্রথমে হচ্ছে তোমার গিয়ে ম্যাপিং, তারপরে হচ্ছে তোমার গিয়ে নো ম্যাপিং যখন হলো, তারপরে হচ্ছে হিয়ারিং, নোটিশ, শুনানি প্রতিদিন বাড়ছে, ইলাস্টিকের মতো বাড়ানো হচ্ছে, টার্গেট ফিক্স করে বাড়ানো হচ্ছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ধরে বাড়ানো হচ্ছে। আর এটা করার সময় দেখা যাচ্ছে যে যখন অ্যাসেম্বলিগুলো দেখবে
তাতে যেমন মৃত মানুষ রাখা হয়, যেমন ভুয়ো ভোটার রাখা হয়, তেমনি ভোট বাদ দেওয়া হবে কাদেরকে, একেবারে কোথায় ভোটের কত পার্সেন্টেজ এদিক তেদিক করলে চলা যাবে ডেমোগ্রাফি অনুযায়ী। ওই যে মোদী বলেছে না ডেমোগ্রাফিক মিশন, তার একটা হচ্ছে ডেমোগ্রাফি অনুযায়ী, জনবিন্যাস অনুযায়ী এগুলো করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম থেকে তার প্রতিবাদ করেছি, নির্বাচনে ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করেছি, ভোটাধিকার সহায়তা কেন্দ্র করেছি, এবং এখনো দাঁড়িয়ে যখন হিয়ারিং হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই সব মার প্যাঁচ সেটা আদালতে করা হয়েছে, ব্লক অফিসে করা হয়েছে, এইআর অফিসে করা হয়েছে, সিও অফিসে যাওয়া হয়েছে। আগামীকালও সিও অফিসে আমরা একটা যাব। যারা করছেন এই কাজ, বিএলএ থেকে যারা হিয়ারিং এর কাজ করছেন তারাও ট্রমাটাইজড। আর এদিকে দুই সরকার টানাটানি, বিজেপি তৃণমূলের রাজনৈতিক খেলা। তাদের নিজের কর্মচারীদের যাদেরকে যুক্ত করেছেন তাদেরও দেখেননি, ভোটারদেরও দেখেননি, পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার চেষ্টা করেছেন। আমরা ঠিক করেছি আগামী 27 তারিখে আমি নিজে, আমরা চিঠি দিয়েছি আরো প্রাক্তন এমপি দুজনকে নিয়ে আমরা ইসিআই কাছে যাব, কারণ 28 তারিখে বলেছে লিস্ট বার করবে। আজকে সুপ্রিম কোর্ট একটা দেখেছেন, আপনারা প্রশ্ন করবেন হয়তো, আগে আমি বাকিটা ডিটেলস তখন বলবো, কিন্তু কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল এতে এটা দেখা হবে, করা হবে, দরকার হলে জুডিশিয়াল অফিসিয়ালসকে এঙ্গেজ করা হবে। আমরা সবাই জানি ইলেকশন কমিশন, সিও অফিস, তারপরে স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচার, তার মধ্যে অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ তাদেরকে নিয়ে, স্টেট গভর্নমেন্টে নিয়ে এগুলো করায় না, নতুন নাকি? কিন্তু যখন আমাদের সংবিধান ভাগ করে দিয়েছে লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, যে যার নিজের এলাকার কাজ করে না, তখন একের অপরের এলাকার মধ্যে হচ্ছে ওভারল্যাপ করার চেষ্টা করে। তাহলে লেজিসলেচার ফেল করলে এক্সিকিউটিভ খুব পাওয়ারফুল হয়ে যায়, এক্সিকিউটিভ ফেল করলে জুডিশিয়াল তার টেন্টাকলস বাড়ায়। এটা অতীতে অনেক ইতিহাস আছে, অনেক দেশের আছে, কিন্তু এটাতে কনস্টিটিউশনাল স্কিম অফ থিংসটা শ্যাটার্ড হয়ে যায়, সেপারেশন অফ পাওয়ারটা শ্যাটার্ড হয়ে যায়। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার যেভাবে রাজ্য সরকার প্রশাসন পরিচালনা করছেন, ওই ভিডিও কনফারেন্স করে আর তোমাদের সবাইকে নেমন্তন্ন করে এয়ার কন্ডিশন হচ্ছে তোমার গিয়ে প্যাভিলিয়ন বানিয়ে লাইভ টেলিকাস্ট করে একে চমকে ওকে ধমকে ওকে এসএমএস দিয়ে আর হচ্ছে তোমার গিয়ে প্রশাসনিক বৈঠক হচ্ছে, তাতে প্রশাসন চলে না। এই তো বোঝাচ্ছে সুপ্রিম কোর্ট বলছে ট্রাস্ট ডেফিসিট, তাই তো বলেছে আজকে ট্রাস্ট ডেফিসিট। আমরা এই কথা অনেক আগে থেকে বলছি, মানুষের ভরসা উঠে যাচ্ছে। রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতি বসু একটা কথা বলা মানে মুখ্যমন্ত্রী হিসেবে গোটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল সিস্টেম এবং রাজ্যবাসী একটা ভরসা পেত, এরা বলা যাচ্ছে এটা করা হবে। আর আজকে নাটক করলেও, ছুটে বেড়ালেও, রং বেরঙের শাড়ি পরলেও, শাল পারলেও, আমরা 100 দিনের কাজের টাকা দিয়ে রেখেছি, রাজঘাট থেকে মন্ত্রীর দপ্তর পর্যন্ত দৌড়, লাইভ টেলিকাস্ট, কিন্তু দাঁড়িয়ে 100 দিনের কাজের টাকা আজ পর্যন্ত আসেনি। 100 দিনের কাজ হাইকোর্টের নির্দেশ হওয়া সত্ত্বেও চালু হয়নি। খবর হয়েছে, ফুটেজ হয়েছে, ভোট হয়েছে। একই জিনিস আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময়, এত আন্দোলন হলো, এত ডাক হলো, কিন্তু দাঁড়িয়ে একটা ন্যায় পাওয়া গেল না, জাস্টিস পাওয়া গেল না, তদন্ত করে সত্য উদ্ঘাটিত হলো না। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি, আমি ডাইভার্স করতে চাইছি না, অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু আছে। তো এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন, এফেক্ট কি হবে পরের কথা, কিন্তু কজটা কি? তাহলে রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললে একটা রুটিন কাজ, রেগুলার কাজ, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে আমি একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। আমরা এখানে যখন জুডিশিয়াল আমরা গেছি রেমেডির জন্য, আমরা যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ রেমেডির জন্য ব্লক অফিস থেকে সিও অফিস, ইসিআই পর্যন্ত যাচ্ছি, আমরা যেরকম জমায়েত করেছি, প্রতিবাদ করেছি, আরও হবে।
আপনাদের মনে আছে আমরা বলেছিলাম কোনো প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায় তাহলে জিনা হারাম করে দেওয়া হবে। সি অফিসের সামনে দাঁড়িয়ে জনসভায় বলা হয়েছিল বাম দলগুলোর সমাবেশে। আর পেছনের দরজা দিয়ে আমরা এনআরসি এনপিআর করতে দেব না, সব তাই হচ্ছে। আর তৃণমূলের বিজেপির নেতারা বলে দেবে যারা যেখান থেকে যে আসুক, যাই ধর্ম হোক, সবাইকে বাংলা ছাড়া করব, টার্গেট ফিক্স করে দেবে। আর ইসিআই, সিও, বিডিও, এসডিও, ডিএম এর দপ্তর সে কাজটা করবে। আর অসহায় মানুষ, সেই অসহায় মানুষের কাছে যাদের ম্যাপিং হয়েছে, যাদের শুনানি হয়েছে, যাদের সব লোড হয়েছে, যাদের লিস্টের নাম থাকলেও তারাও, আর যাদের নাম নেই তারাও, এদেরকে ইন্টিগ্রেট করে আমরা এই আন্দোলন সংগ্রাম করব। তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি আজকে আলোচনায়। তারপর আমরা বামফ্রন্টের মধ্যে আলোচনা করব, বাম দলগুলো এবং সহযোগী দলগুলোকে বলবো একযোগে যেতে হবে। কিন্তু 1 তারিখে, যেহেতু 28 তারিখে বেরোবে, তারপরে একটা ছুটির দিন, তা এইসব আছে। নাহলে আমরা আগে বলেছিলাম যেদিন সিও ঘোষণা করবে এইচআই, সেই তারপরের দিন আমরা জমায়েত করবো। আমরা ছুটির মধ্যে করেছিলাম ছট পূজার সময়, প্রথমে আমরাই করেছিলাম, মনে আছে, জমায়েত করে এটা বলেছিলাম, আর রাজ্যবাসীকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে হচ্ছে হবে, আর ওদেরকে বলেছিলাম 1 তারিখে ছুটির দিন হলো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন, 1 মার্চ। আজকের এই যে রাজ্যের ভয়াবহ দুর্দশা, এই যে রাজ্যের মানুষের স্বপ্ন ভঙ্গ, এই যে শিল্পায়ন হলো না, বেকার ছেলে মেয়েদের কাজ হলো না, বাংলার ভবিষ্যৎটাকে একেবারে কন্যা ভ্রূণ হত্যা করার মতো বিজেপি তৃণমূল মিলে ভ্রূণ হত্যা করেছে আমাদের শিল্প সম্ভাবনার। তারপরে মোদী মমতা সিঙ্গুরে গিয়ে অনেক নাটক করেছেন, আমরা সেই নাটকে যাইনি এবং লোকে বিশ্বাস করেনি। বিজেপি তৃণমূল মিলে এটা একসঙ্গে করেছিল, সানন্দে করেছিল, আনন্দে করেছিল। আমরা 1 তারিখ জন্মদিনে গোটা রাজ্য জুড়ে, আপনারা জানেন 17 তারিখ যেরকম জ্যোতি বসু প্রয়াণ দিবসে আমরা শপথ নিয়েছিলাম, অসভ্য বর্বর দলের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছিলাম, সংবিধান রক্ষার শপথ নিয়েছিলাম, সাম্প্রদায়িকতাকে বিচ্ছিন্ন করার জন্য শপথ নিয়েছিলাম, সেরকম এই রাজ্যকে বাঁচানো, এই রাজ্যের ভবিষ্যৎকে বাঁচানো, এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে অঙ্গীকার বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন তাকে বাস্তবায়িত করার জন্য যে ভিশন তিনি দেখেছিলেন, সেটাকে আমরা নতুন করে আবার পুনরুত্থাপিত করব। বামপন্থা পুনরুত্থান মানে কি? কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে নবজাগরণ, আমাদের যে স্বাধীনতা আন্দোলন, আমাদের যে লেফট ইকোসিস্টেম, সেটাকে পুনর্নির্মাণ করা। আর সেখানে আমরা পলিটিক্যাল যা হবে, অর্গানাইজেশনাল যা হবে, আমরা হচ্ছে শৈল্পিক, নান্দনিক, যেহেতু বুদ্ধদার কথা বলছি আমি, এবং তার সঙ্গে দাঁড়িয়ে কালচারাল রেসপন্স কী হবে সেজন্য আমরা পরিকল্পনা করছি। ওই দিন আমরা 1 মার্চ, এবং সেদিন আমরা ওই যখন জন্মদিনের উৎসব নয়, এসব যেমন জন্মদিন করে এসব কেক ফেক কাটে সেটা নয়। আমরা ঠিক করেছি যেমন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ হচ্ছে, সেরকম আমরা বুদ্ধদার নামে একটা কলকাতার বুকে, হার্ট অফ দ্য সিটিতে আমরা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলব। কিন্তু ওই ভিত্তিপ্রস্তর স্থাপন, ঘোষণা এসব কিচ্ছু নয়। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ওই দিন যে জমিতে হবে, যে জায়গায় হবে, সেই জায়গায় আমরা এই আর্টিফ্যাক্ট ইনস্টল করে যে ট্রমা বেঙ্গলের, দ্য ট্রমা যেটা আমাদের সবাইকে ফেস করতে হচ্ছে, the traumatic phase of these 3 months which Bengal has undergone along with some other states, আর এই যে অপদার্থতা, একেবারে পাহাড় প্রমাণ অপদার্থতা, সেইটাকে স্মরণীয় করে রাখতে হয়। যেমন আমাদের দাঙ্গা, যেমন আমাদের বন্যা, যেমন আমাদের প্রাকৃতিক বিপর্যয়, যেমন আমাদের দেশভাগ, যেমন আমাদের মন্বন্তর, দুর্ভিক্ষ, যেমন কোভিড, कोरोना, सब याद रखा जाएगा, কিছুই ভুলে গেলে চলে না। ইতিহাসে এগুলো বাংলার বিভিন্ন বাঁক এবং মোড়, সেই একইভাবে এটার সাক্ষ্য বহন করবে। এমনভাবে আমরা 1 তারিখে এই ট্রমাটিক ফেজটাকে আমরা আর্টিস্টিক রেসপন্স হিসেবে উপস্থাপিত করব, যেটা হবে আবার আমাদের নির্বাচনী যে বিকল্প আমরা হাজির করতে চাইছি তারও প্রসারের সূত্রপাত। বৌদ্ধতাকে তার কথা সামনে রেখে এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। পরপর আমাদের প্রোগ্রাম আছে। আজকে আমি যখন এখানে কথা বলছি, জ্যোতি বসু সেন্টারে কালকে ভাষা দিবস উপলক্ষে এখন ভাষা চর্চা নিয়ে আলোচনা চলছে।
আগামীকাল আমাদের রেড বুক ডে, ভাষা দিবস। তাহলে মানুষের সমাগম নিয়ে সাংস্কৃতিকভাবে নানান রকমের কর্মসূচি নেওয়া হয়, কর্মকাণ্ড বিভিন্ন এলাকায়, এবং সেখানে ভাষা দিবস বিশেষত বাংলাদেশে আমাদের কাছাড়ে হয়েছিল, আমাদের অন্যত্র হয়েছিল, পৃথিবীব্যাপী নিজের নিজের ভাষাকে ধরে রাখা, সংস্কৃতি ধরে রাখার লড়া হচ্ছে। যত বেশি গ্লোবালাইজেশন হচ্ছে তত বেশি নিজস্ব ভাষা, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব লোক যে সমস্ত পরম্পরা আছে সেটা হারিয়ে যাচ্ছে, সেটাকে ধরে রাখতে হয়। স্ক্রিপ্ট পর্যন্ত হারিয়ে যাচ্ছে, আর যে ভাষাগুলোর স্ক্রিপ্ট নেই, উপভাষা, সেগুলো তো হারিয়ে যাচ্ছে। সেখানে একটা ভাষার নামে আন্দোলন হলো, সংগ্রাম হলো, এবং পাকিস্তানকে হারিয়ে দিয়ে খান সেনাকে পরাজিত করে এক নদী রক্ত দিয়ে হচ্ছে একটা দেশ জন্মালো। সেই দেশকে যেভাবে ধর্ম পরিচয় আবদ্ধ করে দিয়ে গ্রাস করতে চেয়েছিল দক্ষিণপন্থা এবং উগ্রপন্থা এবং মৌলবাদী শক্তি, দেশি বিদেশি শক্তি এই উপমহাদেশে, আমাদের প্রতিবেশী দেশে, সেখানে যা হোক একটা নির্বাচিত সরকার আসছে, নির্বাচন হয়েছে, এবং যেভাবে জামাতরা একেবারে ক্ষমতা দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেখান থেকে ভারতের দেশ হিসেবেও, আমরা প্রতিবেশী পশ্চিমবঙ্গ হিসেবেও, এবং সাম্প্রদায়িক মুক্ত জগৎ যারা তৈরি করতে চাই তাদের কাছে একটা আপাত স্বস্তির জায়গা হয়েছে। এরপরে বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে এগোবে, সেটা বাংলাদেশ ঠিক করবে। কিন্তু গণতান্ত্রিক, সাম্প্রদায়িকতাহীন মুক্তিযুদ্ধের ধারাকে বহন করে যাতে হবে, সেজন্য 21 তারিখে এবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা যেমন হবে, আমরা আমাদের গোটা বিশ্বে 21শে ফেব্রুয়ারি নিজের নিজের ভাষায় মার্ক্সবাদের চর্চা করতে হয়। ভাষা তো আসলে আলোচনার জন্য, কমিউনিকেশনের জন্য, তো সেজন্য আমরা রেড বুক ডে পালন করি। এবং ভেনেজুয়েলা থেকে এই বাংলাদেশ পর্যন্ত, এবং আমাদের পশ্চিমবঙ্গেও, আমাদের দেশেও যে সাম্রাজ্যবাদী যে দখলদারি, ট্রাম্প, তারিফ, তারপরে তো এফস্টাইন ফাইল থেকে দেখেছেন যেভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে বাজার দখল করার জন্য বিভিন্ন প্রশাসনকে। ইংল্যান্ড হলে তার রাজপুত্র হলেও অ্যারেস্ট হয়, আর আমাদের প্রধানমন্ত্রী হলেও, শাসক দলের লোকজন হলেও, এইসব মাফিয়া যারা হচ্ছে অ্যাবিউজেস, হিউম্যান ভ্যালুজের যা যা খারাপ সেগুলোকে তারা সেলিব্রেট করে। দক্ষিণপন্থা মানে তাই। তাহলে এটা কি করে হলো, এই কেমন হয়, কেমন চলে, এই নিয়ে আমরা চর্চা করব। এবং সেই জন্য আমরা বই ছাপিয়েছি। সেই বই পাঠ হবে সর্বত্র পাঠচক্রের মধ্য দিয়ে বাংলা ভাষায়। এই গ্রীষ্মে দক্ষিণপন্থা উত্থান এবং সাম্রাজ্যবাদের যে কর্মসূচি, এবং সেটা কিভাবে মানবতা বিরোধী, কিভাবে শিশু বিরোধী, নারী বিরোধী, কিভাবে আমাদের স্বাধীনতা বিরোধী, কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য শিল্প জ্বালানি বিরোধী, আমাদের নিরাপত্তা বিরোধী, সেসব নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে 21 তারিখে। 22 তারিখে জ্যোতি বসু সেন্টারের উদ্যোগে মেদিনীপুর শহরে আলোচনা হবে। যেমন আমরা উত্তরবঙ্গে একটা করেছিলাম যে বিকল্প কি উত্তরবঙ্গের জন্য, এরকম জল, জঙ্গল, জমিন নিয়ে, জঙ্গলমহল, এই পশ্চিমাঞ্চল, সেই ব্যাপারে আমাদের মানুষের জ্বালা যন্ত্রণা, প্রকৃতি, পরিবেশ এবং লেফট ইন্টারভেনশন কি হবে, সেই নিয়ে একটা আলোচনা চক্র হবে। সেখান থেকে যা বেরিয়ে আসবে, আমরা এখন যেটা ইলেকশন ম্যানিফেস্টো করার লক্ষ্যে এগোচ্ছি, সেখানে মানুষের কথা চাইছি। এখানে আগামী গতবার আমরা বিবেকে দিয়ে আহ্বান জানিয়েছিলাম, কয়েক হাজার মতামত এসছে, আরও আসছে, সেগুলোকে আমরা ইন্টিগ্রেট করছি এবং আমরা ম্যানিফেস্টো তৈরি করব। এই ম্যানিফেস্টো যেমন রাজ্যের জন্য হবে, সেরকম রিজিয়নাল হবে এবং সেরকম অ্যাসেম্বলি ভিত্তিক হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। এটা বলি না আমরা আগে, এখন অন্যরা স্লোগান চুরি করে নেয়, যারা পুকুর চুরি করতো কথা চুরি করে নেয়, লোক চুরি করে নেয়। হ্যাঁ, তো তারা হচ্ছে তোমার গিয়ে, যেমন হিন্দিতে আমি শুনতাম অপহরণ কাণ্ড, বিহারে হতো। দেখবে, তো এরকম আমি পরপর বললাম, আর অনেক প্রোগ্রাম থাকবে প্রতিদিন, সেটা কিন্তু আমাদের এই বৈঠক চলবে। কয়েক হাজার হয়েছে, আরও কয়েক হাজার হবে। আমরা মানুষের কাছে যাব, সেখান থেকে যে দাবি দেওয়া আসছে সেগুলোকে যে আমরা স্থানীয়ভাবে গ্রাস রুট লেভেল স্ট্র্যাটেজি আমরা আন্দোলন সংগ্রাম করছি, আর আসন সমঝোতার কাজও হচ্ছে, তার উপর দাঁড়িয়ে আমরা এগুলো সব সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্তের পাশাপাশি আমরা করেছি বামফ্রন্টের বৈঠক করে যত দ্রুত সম্ভব আমাদের আসন সমঝোতা আমরা পাকা করব এবং এ মাসের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা প্রস্তুত করব।